শাহবাগে প্রকাশককে হত্যা ও লালমাটিয়ায় হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আঘাতের কয়েক মিনিটের মধ্যেই দীপনের মৃত্যু হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক। ব্লগারদের উপর একের পর এক হামলায় অনিরাপদ হয়ে উঠছে মুক্ত চিন্তার জগৎ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থা সৃষ্টি হতে পারে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ধর্মের নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করা সম্পূর্ণ অনইসলামিক মন্তব্য ইসলামী নেতাদের। এই অপচেষ্টা রোধে মসজিদের ইমামদের ভূমিকা রাখার আহ্বান। রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক। কার্যকর করতে মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালত। এবং সারা দেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 23,26,000 পরীক্ষার্থী। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শাহবাগে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং লালমাটিয়ায় প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে দীপনের শরীরে ধারালো ও ভারী অস্ত্রের 4টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আঘাতের কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান এবং ময়নাতদন্তকারী ডাক্তার অধ্যাপক কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় দীপনের স্ত্রীর কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে। এরপর দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে দীপনের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ঘাড়ের পিছনের দিকে একটি বড় আঘাত, যেটা ছিল 11 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি গভীর। ভারী ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কোবের মাধ্যমে মাসল এবং ভার্টিব্রাল কলাম মেরুদণ্ড সহ এবং এই মাথায় রক্ত সরবরাহকারী ব্লাড ভেসেল সবই কেটে যায়। যে ধরনের মারাত্মক ইনজুরি হয়েছে এতে ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, এটাই আমরা মনে করতেছি। বাদ জহুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ওনার আরিফিনের নামাজে জানাজা হবে এবং নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। আমার কাছে মনে হয় এটা আদর্শগতভাবে রাজনৈতিকভাবে আগে সমাধান করতে হবে, সেই সঙ্গে আইনগত ব্যবস্থা। যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায় তাহলে শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না। এর আগে গতকাল রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটে জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপনের প্রকাশনা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় দীপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখনো নিশ্চিত নয় তারা। রাজধানীর আজিজ সুপারমার্কেট, প্রতিনিয়ত হাজারো মানুষের আনাগোনা এই মার্কেটে। শনিবারও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু এই হাজারো মানুষের চোখকে ফাঁকি দিয়ে দিনে দুপুরে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দীপনের বাবা জানিয়েছেন ছেলে ফোন না ধরায় তাকে খুঁজতে মার্কেটে আসেন তিনি। এরপরই জানতে পারেন দীপনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসে দেখি ঘর খুলেছে এবং ওই রক্তার ইয়েতে ঘরে পড়ে আছে, প্রাণ নাই। আর প্রত্যক্ষদর্শীরা জানালেন জাগৃতি প্রকাশনীর অফিস খুলেই দেখেন দীপন যে চেয়ারে বসে অফিস করতেন টেবিলের উপর মাথা রাখা অবস্থায় সেখানেই পড়ে আছে তার রক্তাক্ত নিথর দেহ। যে চেয়ারে বসে কাজ করে ওই চেয়ারে চশমাটা নিচে পড়ে আছে, আর ওনার এভাবে গাঁটটা ছিল, গাড়ে কোপানো দাগ ছিল, আর নিচে ফ্লোরে পুরা রক্ত বেশ ছিল। এই মার্কেটের যদি একজন দুইজন মানুষকে বলা হয় যারা হচ্ছে খুব ভদ্র, শান্ত, বিনয়ী, নম্র, তার ভিতর উনি একজন। মুক্ত চিন্তারুদ্ধ আর দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই বিশেষ একটি গোষ্ঠী এ ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের। লেখালেখি, প্রকাশনা এবং অন্যান্য সৃজনশীল কাজ কর্মে যারা রত তাদেরকেই আসলে সবার আগে এই যুদ্ধ অপরাধীর বিচার বিরোধী শক্তি আক্রমণ করছে।
পুলিশ বলছে একই দিনে দুই ঘটনা, আক্রমণের ধরনও এক, তবে কে বা কারা জড়িত নিশ্চিত নয় তারা। এদের উদ্দেশ্য অথবা এদের মতাদর্শ এক কিনা এটা আসলে এখনই বলার সময় আসে না। ক্রেতা সেজে এসে তারা বই কিনতে এসেছিল এবং এই ক্রেতা সেজে এসেই দুটো ঘটনা ঘটিয়েছে। নিহতের পরিবার, মুক্তমনা লেখক আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে থামবে এই হত্যাকাণ্ড? অপরাধীদের দমনে সক্ষমতা অর্জন করবে প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরিফিন দীপনের মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে তার মরদেহ রাখা হয়েছে তার বাসভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক কোয়ার্টারে। সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুমেল, রাজু, আমরা যেটি দেখেছি যে দুপুর বেলা 11:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয় এবং এরপর বেলা 11:15টার সময় কবি সুফিয়া কামাল হলের একটি আবাসিক ভবনে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে। এখানে একটু জানিয়ে রাখি যে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনের স্ত্রী, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের সিনিয়র মেডিকেল অফিসার। তো তিনি যে এখানে যে একটি আবাসিক ভবন রয়েছে সেখানে তিনি থাকেন এবং তার স্ত্রীর সঙ্গে সে জাগৃতি প্রকাশনের মালিক দীপনও এখানে থাকতেন। তো লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তরের পর এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমরা যেটি দেখেছিলাম তার পরিবারের সদস্যরা এখানে আছেন, তার বাবা মা আছেন, তার স্ত্রী আছেন এবং তার অন্যান্য যারা আছেন তারাও সবাই এখানেই রয়েছেন। তো আমরা দেখেছিলাম যখন মরদেহটি এখানে নিয়ে আসা হয় তার পরিবারের সদস্যরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, তারা আহাজারি করছেন। তারা যেটি বলছেন যে দীপনের মতো একজন মানুষকে, যার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র তিনি প্রগতিশীল লেখকদের বই প্রকাশ করতেন, সেই দায়ে তাকে জীবন দিতে হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো, সেটি পরিবার কেউ পাচ্ছেন না। আরেকটা বিষয় জানাই যে সকালে যখন হস্তান্তর হয় তার বাবা আমাদের সঙ্গে কথা বলেছেন ছেলের হত্যার জন্য তিনি কাউকে দায়ী করতে চান না কিংবা কোন ধরনের গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে সে ব্যাপারেও তিনি কোনো ধারণা করছেন না। তবে তিনি যেটি বলছেন যে এই রাষ্ট্রে যতদিন পর্যন্ত ধর্ম নিরপেক্ষতা বনাম ধর্মভিত্তিক রাজনীতি, এই দুইটির দ্বন্দ্ব যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই প্রগতিশীল মানুষদের উপর এই ধরনের আক্রমণ, এই ধরনের তাদেরকে হত্যা করা, তাদেরকে আঘাত করা, সেই ধারাবাহিকতা চলতেই থাকবে। তিনি বলেছেন যে ধর্মভিত্তিক নাকি ধর্মনিরপেক্ষ সেই দ্বন্দ্ব বাদ দিয়ে একটি গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই হয়তোবা এই ধরনের যে প্রতিক্রিয়াশীল মানুষরা আছেন, এই ধরনের যারা চরমপন্থীরা আছেন তারা বাংলাদেশে পাত্তা পাবেন না, তারা দিয়ে পারবেন না। তিনি দিয়েছেন। আর এখানে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে জীবনের মরদেহ এখানে রাখা হয়েছে এবং তার পরিবারের কাছে আজকে জোহরের নামাজের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহটি দাফন করার কথা রয়েছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষে কোনো ধরনের মামলা দায়ের হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক কোয়ার্টার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে নতুন কায়দায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে। যারা করেছে, কি উদ্দেশ্যে করেছে এবং কারা এর সঙ্গে জড়িত সবই আমরা প্রকাশ করব। কিন্তু এখন আমাদেরকে একটুখানি গোয়েন্দা এবং পুলিশের তৎপরতায় আছে। এরা আমাদের কাছে এখনো রিপোর্ট দেয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো? অবশ্যই ভালো। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের এখন সারা পৃথিবীর এই যুগে কোন জায়গায় কোন দেশে না হয় আপনারা সেটা আমাকে বলবেন। আমার একটাও বলেন যে এখানে হচ্ছে না। অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকা হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ব্লগার ও লেখকদের উপর একের পর এক হামলার ঘটনায় অনিরাপদ হয়ে উঠছে মুক্তমনা লেখকদের চিন্তার জগৎ। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি ধারাবাহিকভাবে তাদের মননশীলতার জগৎকে সীমাবদ্ধ করছে বলেও মনে করেন লেখকরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের ঘটনার কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হতে পারে। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। 2013 সালে ব্লগার হত্যার মধ্য দিয়ে মুক্ত চিন্তার জগৎকে প্রথম আঘাত করা হয়। এরপর থেমে থেমে চলেছে এ ধরনের হামলা। শুরুতে ব্লগার আসিফ মহিউদ্দিনকে আহত করা হলেও 1 মাসের মধ্যেই হত্যা করা হয় রাজীব হায়দারকেও।
এরপর বেশ কিছু হামলার ঘটনা ঘটলেও চলতি বছরে তা আরো বাড়তে থাকে। গত ফেব্রুয়ারিতে খুন করা হয় অভিজিৎ রায়কে, এরপর হত্যা করা হয় ব্লগার ওয়াসিকুর রহমান বাবুকে, ব্লগার অনন্ত বিজয় দাসকে, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে এবং সর্বশেষ রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরিফিন দীপনকে। হামলা আতঙ্কে ব্লগার এবং লেখকদের চিন্তাজগৎ সীমাবদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন মুক্ত চিন্তার ধারকরা। যারা চিন্তাশীল মানুষ তারা যদি তাদের চিন্তাকে প্রকাশ করতে না পারেন তাহলে একসময় তো এর একটা প্রভাব দেশের উপরে সুদূর প্রসারী প্রভাব তো পড়বে। সরকার যদি মনে করেন যে বিপক্ষ শক্তি এগুলো করছে এবং করে তাদেরকে হেয় করার চেষ্টা করছে, সেটা তারা আইনগতভাবে এবং তাদের সামর্থ্য দিয়ে তারা সেটাকে প্রতিরোধ করবেন। একের পর এক হামলার পরপরই নতুনভাবে আলোচনায় আসে এই হত্যাকাণ্ডগুলোর সর্বশেষ বিচারিক প্রক্রিয়া। আর এ ধরনের ঘটনার সুরাহা না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক ধরনের শৈথিল্য আমি খেয়াল করেছি যে পুলিশ এতগুলো একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলছে কিন্তু একটারও তদন্ত সুস্পষ্টভাবে করতে পারলো না এবং কোনো দোষী ব্যক্তিদের নির্দিষ্ট করতে পারলো না। ফলে এতে করে কিন্তু এক ধরনের এনকারেজমেন্ট তৈরি হয়েছে। বিদেশে পাড়ি জমানো নয়, অসত্যের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেই মুক্ত চিন্তার জগৎকে আরো বিস্তৃত করতে হবে বলে মনে করেন লেখকরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসলাম রক্ষার নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করাকে সম্পূর্ণ অনইসলামিক কাজ বলে মন্তব্য করেছেন দেশের ইসলামী নেতারা। তাদের মতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি মহল পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এই ধরনের অপচেষ্টা বন্ধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন বলে মত ইসলামী সংগঠনের নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইসলাম অবমাননার অভিযোগ এনে গত 2 বছরে একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। এবার সে হত্যার তালিকায় যুক্ত হয়েছে প্রকাশকরাও। এ ধরনের হত্যাকাণ্ডকে অনইসলামিক বলে মত দেন দেশের আলেম সমাজ। কোনো বিচার ছাড়া, সাক্ষী ছাড়া কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনো ব্যক্তিকে দেয় নেই, অন্য কোনো প্রতিষ্ঠানকে দেয় নেই। এপ্রুভ প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক রাষ্ট্র এবং তাদের আওতাধীন আদালত। এর বাইরে কাউকে কেউ নিজের ইচ্ছায় বা কোনো গোষ্ঠীর ইচ্ছা হত্যা করবার কোনো সুযোগ ইসলামে নেই। ধর্মের কোনো ব্যাখ্যায় এ ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করে না বলে বলছেন এই ইসলামী নেতা। এখানে ইসলামী অনুভূতির কথা বলে, ইসলামী প্রেরণার কথা বলে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এটা সম্পূর্ণ অনইসলামিক কর্মকাণ্ড। ইসলাম কখনো কাউকে অপরাধ সংগঠিত করলে সেই অপরাধের জন্য দেশের প্রচলিত এবং ইসলামী আইনে বিচার হতে পারে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উস্কানি দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এটা আমার মনে হয় একটা ভুল মেসেজ তাদের কাছে আছে বলে তারা হয়তো অন্য সম্প্রদায়ের মানুষকে, এমনকি মুসলমানদেরকেও, নিরপরাধ মুসলমানদেরকে যারা হত্যা করেন তারা নিশ্চয় হয়তো না জানে করছেন, অথবা তারা এটা করছেন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করছেন। এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মত দেন এই ইসলামী চিন্তাবিদ। এখন প্রয়োজন হয়ে গেছে আমাদের মসজিদের প্রতিটা ইমাম থেকে শুরু করে সমস্ত আলেম ওলামাদের কথা বোঝানো যে ইসলামের থিমটা হচ্ছে মানুষের মনটা জয় করা। মানুষের মন জয় হলে সে আমার দিকে আসবে। না বুঝিয়ে আমি জবরদস্তি কাউকে কারোর উপর হামলা করব, তাকে আমার দলে নিয়ে আসবো, এটা কখনো সম্ভব হয় না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক। এছাড়া সিএনজি অটোরিকশার নতুন ভাড়াও কার্যকর করা হয়েছে। প্রথম 2 কিলোমিটারের জন্য নতুন ভাড়া 40 টাকা, যা আগে ছিল 25 টাকা। বর্ধিত ভাড়া হিসেবে এবার প্রথম 2 কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া 7 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য যাত্রীকে গুনতে হবে 2 টাকা করে। আগে যা ছিল 1 টাকা 40 পয়সা। ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে চালকদের দৈনিক জমার পরিমাণ। এখন থেকে মালিককে জমা দিতে হবে 900 টাকা, যা আগে ছিল 600 টাকা। অন্যদিকে আজ থেকেই মিটারে চলার ক্ষেত্রে সিএনজি অটোরিকশা চালকদের প্রতি কড়া নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশ বাস্তবায়নে রাস্তায় রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। নতুন করে চালু করেছে একটা ভালো দিক, এটাকে আপনাদের এনকারেজ করা উচিত, আপনাদের এটাকে সাপোর্ট করা উচিত এবং এটা আস্তে আস্তে কিছু কিছু শুরুতে 100% নিয়ম আপনি চালু করতে পারবেন, গ্যারান্টি তো কেউ দিতে পারবে না।
সড়কে নতুন উপদ্রবের নাম হচ্ছে মোটরসাইকেল। তো এগুলোকেও একটা নিয়মে আনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিসেম্বর পর্যন্ত একটা ওয়েবার দেব, রেজিস্ট্রেশনের ফি কমিয়ে দিই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মিটারে ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করতে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রুদ্র। রাজু, যে বিষয়গুলো সকাল থেকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম সেগুলো হচ্ছে যে সরকার নির্ধারিত সিএনজি ভাড়া বাস্তবায়নের লক্ষ্যে আজ 1 নভেম্বর থেকে বিআরটিএ তাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন। যে সিএনজি অটোরিকশার মালিকরা এবং যারা সিএনজি চালক আছেন তারা বিআরটিএর এই নীতিমালা এবং নির্দেশনা সঠিকভাবে মানছেন কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য। তা আমার পেছনে যে জায়গাটিতে আপনারা দেখছেন যেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আছেন এবং তিনি সিএনজির কাগজপত্র পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো চেক করে দেখছেন যে তাদের গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা, গাড়িতে মিটার আছে কিনা এবং যাত্রীরা সিএনজি পেতে কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা কিংবা চালকরা যাত্রীদেরকে কোনো হয়রানি করছেন কিনা। তো এই বিষয়গুলো কিন্তু মৌখিকভাবে এবং এখানে সরেজমিনে থেকে তারা পর্যবেক্ষণ করছেন সকাল 9টা থেকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিআরটিএর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং লিফলেট বিতরণের মাধ্যমে কিন্তু যাত্রীদেরকে সচেতন করার একটা চেষ্টা তারা সকাল থেকে চালিয়ে যাচ্ছেন। অন্যান্য বারের মতো এবারও তারা এই পদক্ষেপগুলো নিয়েছেন। আরও কিছু বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে লিফলেট বিলি করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই লিফলেটের মধ্যে কিছু নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনাগুলোর মধ্যে জানিয়ে রাখি আপনাদেরকে যে যাত্রীরা যেন কোনো মতেই বেশি ভাড়া না দেন এবং সিএনজি চালকদেরকেও সতর্ক করা হয়েছে তারা যেন যাত্রীদের কাছ থেকে কৌশলে বেশি ভাড়া আদায় না করেন এবং নির্দেশনা দেওয়া আছে যেন প্রত্যেক যাত্রীকেই তারা মিটারের ভাড়ায় সরকার নির্ধারিত যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল যে 25 টাকার জায়গায় এখন 40 টাকা প্রথম 2 কিলোমিটার এবং পরবর্তী প্রতি কিলোমিটার 7 টাকা 64 পয়সার জায়গায় 12 টাকা করা হয়েছে। আমার সামনে কিন্তু এখন মালিক সমিতির কিছু কর্মকর্তা আছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলে একটা বিষয় জানার চেষ্টা করবো যে আপনাদের সিএনজি চালক যারা আছেন তাদেরকে বারবার বলা হচ্ছে যেন তাদের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা না হয় এবং মিটারে যেন তারা যায়, কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো মানেন না। না, আজকে থেকে সেই দৃশ্যটা রাস্তায় নেই। আজকে আপনি ইতিমধ্যে দেখেছেন, আপনি সকাল থেকে এখানে ছিলেন যে যতগুলো রাষ্ট্রীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে, বিআরটি চেয়ারম্যানের উপস্থিতিতে, আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে যতগুলো সিএনজি অটোরিকশাকে থামিয়ে দেখা হয়েছে প্রত্যেকটায় মিটার আছে এবং যাত্রীরা নিজে থেকে বলেছে। আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যতদিন আমরা এই ধরনের অভিযান দেখি ততদিনই হচ্ছে চালকরা সচেতন ছিলেন, কিন্তু বাকি সময়গুলোতে কিন্তু একই থাকে। এটা নতুন সিদ্ধান্ত সরকারের বাস্তবায়ন হচ্ছে, সেখানে মালিকের 900 টাকা দৈনিক জমা এবং ড্রাইভারের বেতন যাতে সন্তুষ্ট আকারে পায় সেই জন্য মিটারে যে ক্যালিব্রেশন করা হয়েছে প্রথম 2 কিলো 40 টাকা এবং পার কিলো 12 টাকা, ওয়েটিং 2 টাকা। এতে যদি সে মিটারে যায় তার জমাও মালিক যা পাবে সেই সন্তুষ্ট আকারে ড্রাইভারও সে জমা পাবে। যাত্রীদের বরাবর একটা অভিযোগ যে মিটারে যেতে চায় না, যদি জিজ্ঞেস করা হয় তখন বলতে বলে যে যেন মিটারে যাই। আমরা সমিতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সাধারণ মালিকদেরকে নিয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি স্বল্প দূরত্ব সহ। না, আশ্বাস না, এটা বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে এই যাত্রা প্রতিনিয়ত দেখতে পাবেন। আপনাকে যেমনটা উনি বলছিলেন যে এবার কোনো আশ্বাস নয় এবং এটার সফল বাস্তবায়ন করা হবে। মালিক সমিতির পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যেন যাত্রী হয়রানি না হয়। বিআরটি এবং মালিক সমিতির যৌথ একটা প্রচেষ্টা তারা চালাচ্ছেন বলে আমাদেরকে জানানো হলো। আপনারা দেখছিলেন। তো সাজিদ রাজু, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে থাকা এই পর্যন্ত সবশেষ তথ্য। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মিটারে ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালত তা করছেন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। সময় সংবাদে আরো থাকছে। পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রকল্প এলাকায় বসানো হয়েছে স্থায়ী পুলিশ ক্যাম্প। সারা দেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। দুটি পরীক্ষায় এবার 23,25,933 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। দেশব্যাপী 2000 পরীক্ষা কেন্দ্রে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। এবার জেএসসি পরীক্ষায় 19,546টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,67,447 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে জেডিসি 9,086টি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী রয়েছে 3,58,486 জন। দুটি পরীক্ষায় 10,82,670 জন ছাত্র এবং 12,43,263 জন ছাত্রী অংশ নিচ্ছে, যা গতবারের চেয়ে 2,35,241 জন বেশি। এদিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সারা দেশে উৎসব মুখর পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
আমার প্রস্তুতি খুব ভালো হয়েছে, আমি আশা করছি যে আমার পরীক্ষায় গোল্ডেন প্লাস আসবে। এতদিন প্রস্তুতি যেহেতু ভালোই হয়েছে তো পরীক্ষা শেষে ফলও ভালোই হবে, আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ। সবগুলো সাবজেক্টে ভালো করব এবং জিপিএ 5 পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। 23,25,933 জন পরীক্ষার্থী আজকে অংশগ্রহণ করছে এবং এবার একটা বড় বৈশিষ্ট্য হলো প্রতিবারই এটা একটা ঘটে, এবার অনেক বেশি। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি হচ্ছে 1,60,593 জন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ এবং সিলেটের দ্য এইডেড হাই স্কুল এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। জেএসসি ও জেডিসি পরীক্ষার খবর জানতে প্রথমে চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ। রাজু, আপনি জানেন রাজধানী সহ সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। আজকে সকাল 10টা থেকে এই পরীক্ষাটি শুরু হয়। এখনকার সময় অনুযায়ী ঠিক 35 মিনিট পরে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হবে। আর এর জন্য কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকদের বিশাল একটা অপেক্ষা। অভিভাবকরা কিছুক্ষণ আগেও কিন্তু বসেছিলেন, কিন্তু অস্থিরতা বাড়ার সাথে সাথে পরীক্ষা শেষ হওয়ার সময় নিয়ে আসার কারণে তারা কিন্তু অনেকটা দাঁড়িয়ে গেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা পরীক্ষা দিচ্ছেন তারা ব্যস্ত থাকলেও পরীক্ষার্থী অভিভাবক যারা বাইরে আছেন তাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠার মানে কোনো শেষ নাই, কারণ তারা একটি ভালো ফলাফলের আশা এবং সন্তানরা ভালো পরীক্ষা দিয়ে বের হবে এরকম একটি আশা নিয়ে কিন্তু বাইরে অপেক্ষা করছেন, কেউ প্রার্থনা করছেন। এবং সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও আজকে প্রথম দিনের পরীক্ষা হওয়ার কারণে নিয়ম অনুযায়ী 30 মিনিট আগে দরজা খুলে দেওয়া হলেও আজকে কিন্তু 1 ঘন্টা আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হয়েছে তাদের আসন ঠিক মতো চিনে নেওয়ার জন্য। আর শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আমরা দেখেছি 10 মিনিট আগে এসে তিনি অভিভাবকদের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। এরপরে শিক্ষা সচিবকে নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেও তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে খুব উৎসব মুখর পরিবেশে পরীক্ষা হচ্ছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি রাজু, অন্যান্য বছর যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক ধরনের একটা গুঞ্জন এবং শোরগোল যেটা শোনা যায় পরীক্ষার আগের দিন থেকে, আজকে এবং গতকালকে কিন্তু আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি। এবং তিনি বলেছেন যে একটি প্রশ্নপত্র ফাঁস মুক্ত একটি পরীক্ষা এবার সম্পন্ন করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন। তো আমরা ঠিক এখন থেকে আধা ঘন্টা বা 35 মিনিট পরে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীদের কাছ থেকে আমরা জানবো যে তারা কেমন পরীক্ষা দিয়েছেন, প্রশ্নপত্র সহজ হয়েছেন কিনা, এই যাবতীয় তথ্য সাজিদ আপনাকে আবারও জানাবো। আমরা সিলেটে চলে যাচ্ছি। সিলেটে আমাদের প্রতিনিধি, আমাদের রিপোর্টার আব্দুল আহাদ অপেক্ষা করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ শুভ। আসলে সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে জেএসসি এবং জেডিসি পরীক্ষা চলছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের নগরীর দি এইডেড হাই স্কুলে, এবং এখানে 2.5 ঘন্টার চেয়েও বেশি সময় পরীক্ষা ইতোমধ্যে অতিবাহিত হয়েছে এবং যারা স্টুডেন্ট যারা রয়েছে আমরা যারা দেখেছি যে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। এবং এই কেন্দ্রসহ সিলেট শিক্ষা বোর্ডে এবার 119টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং এই 119টি কেন্দ্রে 1003টি শিক্ষা প্রতিষ্ঠানের যে স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন অধ্যাপক গোলাম কিবরিয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সবগুলো কেন্দ্রেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নগুলা অত্যন্ত সহজ এসেছে, যে কারণে শিক্ষার্থীরা আনন্দ চিত্তে তারা পরীক্ষা দিতে পারছে। তো রাজু, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে এবার 1,29,000 শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে এবং তাদের মধ্যে ছাত্রের সংখ্যা 57,000 এবং ছাত্রীর সংখ্যা 72,000। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এবার সিলেটে 15,000-এরও বেশি মেয়ে ছেলেদের তুলনায় পরীক্ষা দিচ্ছে এবং এটা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আসলে বিগত কয়েক বছর সিলেটে মেয়েদের সংখ্যা আসলে পিছিয়ে পড়েছিল, কিন্তু এখন সচেতনতা বাড়ার কারণে তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসছে। এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে নিরাপত্তার বিষয়টা, যে নিরাপত্তার ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্রে আমরা পুলিশকে দেখেছি এবং র্যাবের সদস্যরাও কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে। এবং যে প্রশাসনের পক্ষ থেকে, সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট কাজ করছে এবং তারা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখছে এবং এখনো পর্যন্ত পরীক্ষায় অসাধু নকলের দায়ে কাউকে আমরা বহিষ্কার করতে আমরা শুনিনি। আসলে সবাই শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেট শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষার খবর। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে আমাদের সহকর্মী রাজুর কাছে।
সিলেটের দ্য এইডেড হাই স্কুল এলাকা এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে আমাদের সহকর্মী মুজাহিদ শুভ জানাচ্ছিলেন জেএসসি এবং জেডিসি পরীক্ষার সবশেষ খবরাখবর। শিক্ষকদের জন্য আলাদা কোনো বেতন কাঠামো করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। আপনাদের প্রমোশন হওয়া উচিত সেটা বলতে পারেন। দেন শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এটা হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষকের এই ব্যাপার আছে। কমিটি সরকারে আছে এবং সেটার কাছে এরকম ধরনের ব্যাপার যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তখন 4 বছরেও শেষ হয়নি নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার বিচার কাজ। 14 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি সহ 11 জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। বাদীপক্ষ অভিযোগপত্র মেনে না নেয়ায় উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় থমকে আছে বিচার কাজ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 শিশু সালফি এবং নাজার এখন সময় কাটে বাবার ছবি দেখে। অপেক্ষা 4 বছর কেটে গেছে, তাদের বাবা ফেরেনি। লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলির চোখের পানিও এখন যেন শেষ। স্বামী চলে যাওয়া স্মৃতি নিয়ে বিচারের আশায় দিন গুনছেন তামান্না। জনগণের স্বার্থে, এই পরিবারের স্বার্থে, মানুষের মনের সন্তুষ্টির জন্য খুব দ্রুত যেন এই হত্যাকারীদের বিচার হয়। এদিকে মামলার বাদী লোকমানের ছোট ভাইয়ের অভিযোগ, মামলার তদন্তে অনিয়ম হয়েছে গোড়া থেকেই। এজাহারভুক্ত 14 জনের মধ্যে প্রধান আসামি সহ 11 জনকে বাদ দিয়ে এজাহার বহির্ভূত 12 জনকে অভিযুক্ত করে নরসিংদীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা। মহামান্য হাইকোর্ট ন্যায়ের পক্ষে আদেশ দিবেন এবং পুনরায় তদন্ত আবার হবে এবং নতুন করে আবার চার্জশিট হবে, যে চার্জশিটের মধ্যে অভিযুক্ত সকল আসামি থাকবে। পুলিশের তদন্ত সঠিক ছিল বলেই আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে বলে জানালেন পুলিশ সুপার। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বাদীপক্ষের অসহযোগিতার কারণে উচ্চ আদালতের নির্দেশনা না পাওয়ায় মামলার বিচার কাজ শেষ করা যাচ্ছে না। যেহেতু এক্ষেত্রে বিজ্ঞ আদালতে চার্জশিট গ্রহণ করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আপাতত পুলিশের যে অংশটা এই পর্যন্ত সঠিক আছে। আমাদের কাছে তো যে পরিমাণ এভিডেন্স আছে, সাক্ষী প্রমাণ আছে, এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারতাম। বাদীর অসহযোগিতার কারণে আমরা মামলা চালাতে পারতাম। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর 2011 সালের 1 নভেম্বর জেলা আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান পৌর মেয়র লোকমান হোসেন। সময় সংবাদ, নরসিংদী। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পে কাজ করা বিদেশিদের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পদ্মা সেতু প্রকল্পে কর্মরত সহস্রাধিক বিদেশি নাগরিকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখানকার বিদেশিরা কোনো শঙ্কা না জানালেও প্রকল্প এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকল্প পরিচালক বলছেন, সেনাবাহিনী এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার বিষয়টি দেখছে তারাও। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে এদেশের পাশাপাশি কাজ করছেন বিশ্বের 10টি দেশের নাগরিক। মূল সেতু চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর নদী শাসনের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে দক্ষিণ কোরিয়ার সিনোহাইড্রো কোম্পানি। তাই এই দুটি দেশের নাগরিকরাই সবচেয়ে বেশি কাজ করছেন পদ্মা সেতুতে। এছাড়া যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড, ভারত ও নেপালের সহ প্রায় 1000 বিদেশি নাগরিক কাজ করছেন এই প্রকল্পে। সম্প্রতি কয়েকটি দেশ যখন বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেখানে শঙ্কাহীন এখানকার বিদেশি কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে প্রকল্পের ইয়ার্ড এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প, বাড়ানো হয়েছে টহল। আমাদের 20 জন ফোর্স ওখানে সার্বক্ষণিক টহল বা মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, এবং ক্যাম্প উদ্বোধনের পরে আমরা এটা ফাইনাল ফুল ফেজে
তাদের পুরো এলাকাকে আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করব। পদ্মা সেতু দুপ্রান্তে সার্ভিস এরিয়া এবং সংযোগ সড়কের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর, তাই এখানকার নিরাপত্তা নিয়েও কাজ করছে তারা। যেখানে তারা বসবাস করে সেখানে সিসি ক্যামেরা দিয়েছি, আমরা স্ট্রেংথেনিং করছি, আমাদের টহল বাড়িয়ে দিয়েছি, সেনাবাহিনী যে টহল দিচ্ছি তা আমাদের পুলিশ একটা ক্যাম্প করা হয়েছে, তারা এজ এন্ড হোয়েন রিকোয়ার্ড যাচ্ছে, মানে এটা ডেফিনেটলি আমরা জোরদার করেছি। কিছুদিনের মধ্যে মূল পাইলিং এর কাজ শুরু হলে বিদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে। দেশে যে কয়টি বড় প্রকল্পে বিদেশিরা কাজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি কাজ করছেন এই পদ্মা সেতুতে। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখানকার কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। স্বাধীনতার ৪৪ বছর পর দিনাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স নাইক মোস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেনের কবরের সন্ধান পেয়েছেন স্বজনরা। দীর্ঘ সময় পরে কবরের সন্ধান পেয়ে খুশি দুই মুক্তিযোদ্ধার পরিবার, আর তাদের স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ১২ এপ্রিল দিনাজপুর জেলার ১০ মাইলে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেন। স্বাধীনতার পর ৪৪ বছর পরও তাদের সন্ধান পাননি স্বজনরা। গত ২২ অক্টোবর বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবিরের মাধ্যমে এ দুই মুক্তিযোদ্ধার কবরের সন্ধান পান স্বজনরা। শনিবার দুপুরে তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। সুদূর ভোলা থেকে এই দিনাজপুরে এসেছি শুধু এক নজর ভাইয়ের কবরটা দেখব। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আমার ভাই যে এই দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে যে মাটি পাইছে। ভাবা নয়, কিন্তু বাবা কবর তো জানতে পারলাম। এরপর বিকেলে তাদের আত্মার মাগফিরাত কামনায় ১০ মাইল এলাকায় কোরআন খানি মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও ইউনিয়ন পরিষদ। এ সময় শহীদ দুই মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা। আমরা চাইব তাদের পরিবারবর্গের এইখানে সংশ্লিষ্ট করা হোক এবং যেখানে তারা শায়িত আছেন এটা সরকারিভাবে বড় ধরনের জায়গাটাকে সংস্কার করা হোক। শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের বাড়ি ভোলার উত্তর বাটামারা গ্রামে, আর মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনার গরুয়াকান্দা গ্রামে। সময় সংবাদ, দিনাজপুর। প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকটাই কমে গেছে বিভিন্ন ব্র্যান্ডের সাইবার শট ক্যামেরার বিক্রি। এর কারণ হিসেবে মোবাইল ফোনে ছবি তোলার সুবিধা থাকার পাশাপাশি এসএলআর ক্যামেরার দাম কমে যাওয়াকেই কারণ বলছেন বিক্রেতারা। তবে তারা জানালেন চাহিদা থাকায় ১০ থেকে ১৫% প্রবৃদ্ধি নিয়ে বাজার বাড়ছে ডিএসএলআর ক্যামেরার। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলফি পড়েন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে, তাই প্রয়োজনের তাগিদেই চোখ রাখেন ক্যামেরার বাজারে। তার মধ্যে দাম কিছুটা বেশি হলেও দেশেই এখন ভালো মানের সব ক্যামেরা পাওয়া যায়। তার মতো প্রফেশনাল না হলেও স্মৃতি ধরে রাখতে অনেকেই আসেন দরকার মতো ক্যামেরার খুঁজে। বাংলাদেশে এখন মোটামুটি সব ব্র্যান্ডের ক্যামেরাই পাওয়া যায়। আমি এটা দেখলাম সনির 7 আলফা, এটা সুন্দর ফুল ফ্রেম আর কি, আর জুম লেন্স আছে এটার সাথে। অনেক ধরনের পার্টি প্রোগ্রাম থাকে, সব জায়গায় তো মোবাইল দিয়ে ছবি তোলা যায় না। বাজেট কম ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি একটা ভালো ক্যামেরা কিনে নিয়ে যাই, তো দেশে ডিএসএলআর ক্যামেরা। তবে বিক্রেতারা জানালেন দাম কমলেও ক্রমেই বাজার হারাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় সব সাইবার শট ক্যামেরা। তুলনামূলক বিক্রি বেড়েছে এসএলআর ক্যামেরার। এখন মোবাইলে সবকিছু আপনার মেগাপিক্সেল বেশি দেওয়া হচ্ছে, এজন্য আমাদের ছোট ক্যামেরাগুলা চাহিদা ডেইলি আমাদের ৮-১০টা ছিল তো, আর এখন তো মনে করেন আমরা ২-৩টা বিক্রি করতে খুব কষ্ট হয়ে যাবে। এসএলআর ক্যামেরা এখন তো আপনার ৩০,০০০ টাকা বাজেট করলে ভালো ভালো ক্যামেরা পাওয়া যাচ্ছে। এদিকে লেন্স পরিবর্তনের সুবিধা থাকায় ক্রমে চাহিদা বাড়ছে ক্যাননের 5D Mark III ও 6D, সনির আলফা 7 সিরিজ, নিকনের D750, D810 সহ বিভিন্ন মডেলের ডিএসএলআর ক্যামেরার, যেগুলোর দাম পড়বে ৯০,০০০ থেকে ৩ লাখ টাকার মধ্যে। সবারই প্রফেশনাল ক্যামেরাগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে। ফুল ফ্রেমের ক্যামেরা আমাদের চলে আসছে, ওগুলো ২.৫ লাখ ৩ লাখ। প্রিভিয়াস ইয়ারে যদি ১,০০০ পিস সেল হয়, এই বছরে সেল হয়েছে মনে করেন না দেখা যাচ্ছে ১২০০ পিস। নান্দনিক ছবি তুলতে ক্যামেরার পাশাপাশি বাড়ছে বিভিন্ন মডেলের টেলি ও ওয়াইড লেন্সের বিক্রিও। বাজারে ভালো মানের একটি লেন্স কিনতে গুনতে হচ্ছে ৫০,০০০ থেকে ১.৫ লাখ টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণজাগরণ মঞ্চ শনিবার এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা জঙ্গি ও সাম্প্রদায়িক অপশক্তির ভয়ে ভীত না হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তারা মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগারদের উপর হামলাকারীদের চিহ্নিত করে কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, মুজাহিদ আনসারি, লেখক হাসান ফেরদৌস সহ অনেকে। সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় আইএস দায় স্বীকার করলেও এর সঙ্গে জঙ্গি গোষ্ঠীটির কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে মিশর। রাশিয়াও এই দুর্ঘটনায় আইএসের হাত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। একই সঙ্গে জঙ্গিরা ওই রুশ বিমান ভূপাতিত করতে সক্ষম নয় বলেও মত বিশ্লেষকদের। এদিকে দুর্ঘটনার আগে বিমানের পাইলট কোনো খারাপ সংকেত দেননি বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। এই অবস্থায় রুশ বিমানটি বিধ্বস্তের কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রুশ বিমান বিধ্বস্ত হয়ে 224 আরোহীর সবার মৃত্যুর ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে মিশর ও রাশিয়া। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরের নোটিশ বোর্ডের দিকে অনেককেই এমন অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখা যায় শুক্রবার। মেট্রোজেটের বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই সব যাত্রীর মৃত্যু হয় বলে মিশরীয় উদ্ধারকারী দলের পক্ষ থেকে বলা হলেও প্রিয়জনের মন তো মানে না। করুণ চোখে তাই নোটিশ দেখছেন, অসম্ভব যদি সম্ভব হয়ে ওঠে এই আশায়। সবসময়ই সম্ভাবনা থাকে, আমি সেই আশা নিয়েই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত আশা ছাড়বো না। স্বজনদের কান্নায় বিমানবন্দরের পরিবেশ যখন গুমোট হয়ে উঠছিল, তখন অন্যদিকে সিনাইয়ের বাতাসে ধীরে ধীরে প্রকট হচ্ছে লাশের গন্ধ। উদ্ধারকারীরা জানান, বিমানের ধ্বংসস্তূপের ভেতর সিটবেল্ট আটকানো আরোহীদের মরদেহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যু কতটা নির্মম। এখন পর্যন্ত শখানেক মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা, কিন্তু বিমানটির একটি অংশে আগুন লেগে যাওয়ায় আরোহীদের সবার লাশ উদ্ধার সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে উদ্ধার কাজে আন্তরিকতার কোনো কমতি নেই বলে জানিয়েছে মিশর সরকার। এরই মধ্যে মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা গভীরভাবে শোকাহত। আমি এই ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, কিন্তু আমি মনে করি এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। বিমানটির এমন করুণ পরিণতির কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে, চালক হঠাৎ করেই বিমানটি অবতরণের চেষ্টা করে, কিন্তু কোনো জরুরি সংকেত বিমানটি থেকে পাঠানো হয়নি। ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তৈরি মেট্রোজেটের বিমানটির চালকও দক্ষ ছিল বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুরো ঘটনা তারা সুষ্ঠুভাবে তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিমান চালকের গাফলতির জন্য এই দুর্ঘটনা হয়েছে তা কোনোভাবেই বলা যায় না, কারণ তিনি একজন খুবই উচ্চ প্রশিক্ষিত পাইলট ছিলেন। বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকারও কথা নয়। এদিকে আইএসের মিশর ভিত্তিক একটি সংগঠন দাবি করেছে যে বিমানটি তারা গুলি করে ভূপাতিত করেছে। এক টুইটার বার্তায় তারা এই দাবি করলেও এর সত্যতা নিশ্চিত করেনি রাশিয়া বা মিশর। রুশ বিমানটি মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার পিটার্সবার্গে যাচ্ছিল। বিমানটির বেশিরভাগ যাত্রী রুশ পর্যটক বলে জানা গেছে। এই দুর্ঘটনার পর রাশিয়ায় একদিনের শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 3 জন। এছাড়াও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বন্দুকধারী নিজেও। পুলিশ জানায়, শনিবার কলোরাডো স্প্রিংস এলাকার ডাউনটাউনে ওই গোলাগুলির ঘটনা ঘটে। রাস্তায় হঠাৎ একজন বন্দুকধারী পথচারীদের উপর অতর্কিত গুলি চালালে নিহত হন অন্তত 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে একটি রেস্টুরেন্টের কাছে ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই বন্দুকধারীও। বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। লালিগার খবর। লালিগায় জয় পেয়েছে মেসিবিহীন বার্সেলোনা। জুয়ান মার্টিন স্টেডিয়ামে কাতালানরা 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক গেতাফেকে। ফলে 10 ম্যাচে 24 পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এনরিকের শিষ্যরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ম্যাচে স্পেনের তৃতীয় বিভাগের অখ্যাত ক্লাব ভিলানোভেন্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে বেশ অস্বস্তি নিয়ে গেতাফের মাঠে আতিথ্য নেয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই সাথে ছিল দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও অভিজ্ঞ ইনিয়েস্তার ইনজুরি ও মাসচেরানোর সাসপেনশন।
তবে দলের অপর দুই স্ট্রাইকার সুয়ারেজ ও নেইমার বুঝতে দেননি তাদের অভাব। ম্যাচের শুরু থেকে আগ্রাসী এনরিকের শিষ্যরা চেপে ধরে স্বাগতিকদের, কিন্তু প্রথম মিনিটে গোলের সহজ সুযোগ হারান মুনির এল হাদ্দাদি। থেমে থাকেনি স্বাগতিকরা, নিজেদের রক্ষণ দুর্গ সামলে ম্যাচের 12 মিনিটে পরিকল্পিত আক্রমণ শানে ফ্রেনেস ক্রিবার শিষ্যরা, কিন্তু স্বাগতিক প্রায় 10,000 সমর্থককে হতাশ করে গোলের সুযোগ হারায় স্বাগতিক স্ট্রাইকার স্টেফান কেপোভিচ। 37 মিনিটে রবার্তোর ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিং এ সফরকারীদের প্রথম লিড এনে দেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লিগে উরুগুয়ের স্ট্রাইকারের এটি 8ম গোল। এরপর আর কোনো গোল না হলে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী এনরিকের শিষ্যদের লিডটা দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ম্যাচের 57 মিনিটে রবার্তোর পাস থেকে গোল করে চলতি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই ব্রাজিলিয়ান তারকা। 75 মিনিটে ব্যবধানটা আরো বড় করার সুযোগ হেলায় হারান জর্ডি আলবা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে নেইমার সুয়ারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। শায়লা পারভিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শাহবাগে প্রকাশ্যকে হত্যা ও লালমাটিয়ায় হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আঘাতের কয়েক মিনিটের মধ্যেই দীপনের মৃত্যু হয়, ময়না তদন্তকারী চিকিৎসক। ব্লগারদের উপর একের পর এক হামলায় অনিরাপদ হয়ে উঠছে মুক্ত চিন্তার জগৎ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থা সৃষ্টি হতে পারে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ধর্মের নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করা সম্পূর্ণ অনইসলামিক মন্তব্য ইসলামী নেতাদের। এই অপচেষ্টা রোধে মসজিদের ইমামদের ভূমিকা রাখার আহ্বান। রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক, কার্যকর করতে মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালত। এবং সারা দেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা, এবার অংশ নিচ্ছে 23,26,000 পরীক্ষার্থী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিউ সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।